গত 4টি ক্লাসে অনুপাত ও সমানুপাতের বেসিক কনসেপ্টগুলি শিখে নেওয়ার পর চঞ্চল ঘোষ স্যারের বই থেকে প্রত্যেকটি প্রবলেম সলভ করা আমরা শিখে নিয়েছি। আজ আমরা সুবীর দাস স্যারের বই থেকে প্রশ্নগুলি সলভ করা শিখে নেব। তোমাদেরকে রিকোয়েস্ট করছি, আগের ক্লাসগুলি যারা দেখোনি তারা অবশ্যই সেই ক্লাসগুলি দেখে নেবে। দেন এই ক্লাসটি দেখবে, তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। ওকে, তবে চলো আজকের লেসন আমরা শুরু করি। প্রথম প্রশ্নটি দেখো, সঞ্জয় ও সুরেশের মোট ওজন 120 কেজি। সঞ্জয়ের ওজন সুরেশের ওজনের থেকে 30 কেজি বেশি। সুরেশ ও সঞ্জয়ের ওজনের অনুপাত কত? ঠিক আছে, সাপোজ সঞ্জয়ের ওজন x কেজি এবং সুরেশের ওজন y কেজি। ঠিক আছে, তাহলে সঞ্জয় এবং সুরেশের মোট ওজন কত হবে? x প্লাস ওয়াই কেজি। ঠিক আছে, মোট ওজন প্রশ্নতে কত বলেছে? 120 কেজি। তাহলে x প্লাস ওয়াইয়ের ভ্যালু হবে 120। ঠিক আছে, তারপরে দেখো কি বলেছে, সঞ্জয়ের ওজন সুরেশের ওজনের থেকে 30 কেজি বেশি। সাপোজ সঞ্জয়ের ওজন 70 কেজি। ঠিক আছে, এবং সুরেশের ওজন 40 কেজি। তাহলে সঞ্জয়ের ওজন সুরেশের ওজনের থেকে কত কেজি বেশি? 30 কেজি বেশি। কি করে বের করলাম? 70 থেকে 40কে মাইনাস করলাম। তাহলে কত কেজি বেশি কত কেজি কম, এটা কি বোঝায়? ডিফারেন্সটা বোঝায়, তাই না? তাহলে কি করে বের হবে? সঞ্জয়ের ওজন থেকে যদি আমরা সুরেশের ওজন মাইনাস করি, সঞ্জয়ের ওজন থেকে যদি সুরেশের ওজন মাইনাস করি, তাহলে কত কেজি বেশি সেটা বের হবে, তাই না? তাহলে এই ভ্যালুটা কত বলেছে? বলেছে 30। এবার দেখো সমষ্টি জানা আছে এবং অন্তর জানা আছে, তাই না? সামটা জানা আছে, ডিফারেন্সটা জানা আছে। তাহলে নাম্বারগুলো তো আমরা বের করতে পারবো, তাই না? এক্স আর ওয়াইয়ের ভ্যালু তো আমরা বের করতে পারবো। কিন্তু এখানে কি চেয়েছে? সুরেশ ও সঞ্জয়ের ওজনের অনুপাত কত, অর্থাৎ y/x চেয়েছে। ঠিক আছে, সুরেশ ও সঞ্জয় বলেছে, এখানে কিন্তু চেঞ্জ করে দিচ্ছে, ভালো করে দেখবে। ঠিক আছে, সঞ্জয় ও সুরেশ বলেনি। ওকে, তাহলে এক্স এর ভ্যালু আমরা কি করে বের করি? বড় ভ্যালুটা কি করে বের করি বলো? অনেকগুলো করেছি এই প্রবলেম। কি করি? 120 প্লাস 30, সাম প্লাস ডিফারেন্স ডিভাইড বাই 2, তাই না? মনে আছে? তাহলে 120 প্লাস 30 150 বাই 2, তার মানে কত? 75, তাই না? এই দুটাকে যোগ করব, ডিভাইড বাই 2 করব। ঠিক আছে, তাহলে 75 হলো। ওয়াই এর ভ্যালু কত হবে? ওয়াই এর ভ্যালু বলো? এই দুটাকে বিয়োগ করব, সাম মাইনাস ডিফারেন্স ডিভাইড বাই 2, তাই না? এস মাইনাস ডি ডিভাইড বাই 2। তাহলে বিয়োগ করো, কত হবে? 90 বাই 2 45। ঠিক আছে, তাহলে ওয়াই এর ভ্যালু হলো 45 এবং এক্স এর ভ্যালু হলো 75। 15 দ্বারা কাট করো, 3 15 45, 5 15 75, মানে 3:5 হবে অ্যান্সার। ঠিক আছে, অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি। এবার এটা কিন্তু মাইন্ডে সলভ হওয়া সম্ভব ছিল যদি এটা বুঝতে পারতে যে এটা ডিফারেন্স বোঝাচ্ছে, তাই না? সঞ্জয়ের ওজন
সুরেশের ওজনের থেকে 30 কেজি বেশি, তার মানে ডিফারেন্সের কথা বলছে। সঞ্জয় ও সুরেশের মোট ওজন 120 কেজি, তার মানে সামের কথা বলছে, তাই না? দুটি ওয়েটকে যদি যোগ করে দেওয়া হয় তাহলে 120 কেজি হবে, এটা বলেছে। সামও জানো, ডিফারেন্সে জানো, তাহলে এক্স এবং ওয়াইয়ের ভ্যালু মাইন্ডেই সলভ করতে পারবে। তারপরে জাস্ট রেশিওটা বের করে দাও। বুঝতে পারলে? ওকে, যারা আগের ক্লাসগুলো দেখোনি তাদের একটু অসুবিধা হতে পারে। ঠিক আছে, দেখো দুটি নাম্বারের সমষ্টি যখন জানা থাকে এবং সেই নাম্বার দুটি যখন অন্তর জানা থাকে, আমরা ডাইরেক্ট এক্স এবং ওয়াইয়ের ভ্যালু বের করতে পারি, মানে সংখ্যা দুটি কত সেটা বের করতে পারি। কি করে বের করব? এটা মানে হলো এস, এটা মানে কি যোগফল না, এখানে লিখি, আর এটা মানে ডিফারেন্স, বিয়োগফল, তাই তো? তাহলে এক্স এর ভ্যালুটা কি করে বের হবে? এক্স এর ভ্যালুটা কি করে বের হবে? এস প্লাস ডি ডিভাইড বাই 2, তাই না? ওয়াই এর ভ্যালুটা কি করে বের হবে? এস মাইনাস ডি ডিভাইড বাই 2, ঠিক আছে? এটা নোট ডাউন করে নেবে। ওকে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, এত টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ ও বি এর ভাগের অনুপাত 3:7 এবং বি ও সি এর ভাগের অনুপাত 6:5। বি কত টাকা পাবে? দেখো এ বি সি এর মধ্যে ভাগ করা হচ্ছে, তাই না? তাহলে এ বি সি এর মধ্যে কত অনুপাতে ভাগ করা হচ্ছে প্রথমে সেটি বের করতে হবে, তারপরে যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো, তাই না? তাহলে প্রথমে এ বি সি এর ভাগের অনুপাতটা নির্ণয় করো। ঠিক আছে, এ ও বি এর ভাগের অনুপাত হলো 3:7, রাইট? 3:7। বি ও সি এর ভাগের অনুপাত হলো 6:5। তাহলে এ বি ও সি এর ভাগের অনুপাত কি করে বের করব বলো? এর ভাগের অনুপাত বের করব সোজাসুজি গুণ, তাই না? কত হবে? 18। বি এর ভাগের অনুপাত বের করব মাঝখানের গুলো গুণ, কত হবে? 42। সি এর ভাগের অনুপাত বের করব শেষের লাইনের সোজাসুজি গুণ, তার মানে 35, তাই তো? ঠিক। এবার দেখো কি গিভেন আছে, টোটাল টাকাটা গিভেন আছে, কত ভাগ করা হচ্ছে, অনুপাত থেকে টোটাল টাকাটা দেখো, 18, 42, 60, 60 প্লাস 35 কত হয়? 95। তাহলে এই 95 ইউনিটের ভ্যালু গিভেন আছে, 95 ইউনিটের ভ্যালু গিভেন আছে। কত আছে বলো? 33630, 33630, 95 ইউনিটের ভ্যালু হলো এটা। কি বের করতে বলেছে বলো? বলেছে বি কত টাকা পাবে। কত পাবে? 42 ইউনিট। 42 ইউনিটের ভ্যালু বের করতে হবে, তাহলে 42 দ্বারা গুণ করব। ঠিক আছে, 42 দ্বারা গুণ করব, বোঝা গেল? ঠিক আছে, এবার দেখো কত দ্বারা কাট যাচ্ছে। 5 দ্বারা কাট করো প্রথমে, 5 19 95, ঠিক আছে? এটা 5 দ্বারা কাট করলে 5 6 30, 3 6, 5 7 35, ঠিক আছে? 1 3, 5 2 10, 3 0, 5 6 30, ঠিক আছে? এবার 19 দ্বারা কাট করো, 19 দ্বারা কাট করো, 3 19 57, তাই না? 3 19 57, তাহলে এখানে থাকবে 10 আর এখানে 2, 5 19 95, তাহলে কত থাকে? 7 6, তাই না? 4 19 76, ঠিক আছে? এটা হলো।
এবার এদেরকে করতে হবে গুণ, ঠিক আছে। গুণ করে ইউনিট ডিজিটটা কত আসবে 8, আর দেখো ইউনিট ডিজিট একটা অপশানে আছে, অপশান নাম্বার এ, ঠিক আছে। তাহলে ইউনিট ডিজিট আসবে 8, বোঝা গেল? ক্যালকুলেট করার কোনো দরকার নেই, ইউনিট ডিজিট দেখো, অপশান নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। ওকে, তাহলে প্রশ্নতে যার ভ্যালুটা গিভেন থাকবে সেটাকে আমরা অনুপাতে ভ্যালু দ্বারা ডিভাইড করব, ঠিক আছে। আর যার ভ্যালুটা বের করতে হবে অনুপাতের ভ্যালু দিয়ে গুণ করব, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, তিনটি ধনাত্মক সংখ্যার প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 4:5, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত 5:6, প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল 2400 হলে সংখ্যা তিনটি কি কি? ঠিক আছে, সংখ্যা তিনটি নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথমে সংখ্যা তিনটির অনুপাত নির্ণয় করো, ঠিক আছে। প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত হলো 4:5, 4:5, ঠিক আছে। দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার অনুপাত হলো 5:6, 5:6, ঠিক আছে। তাহলে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার অনুপাত নির্ণয় করো। দেখো এভাবে গুণ করে তো নির্ণয় হবেই। তার আগে একটা জিনিস দেখো, যে এখানে দ্বিতীয় সংখ্যাটি কত আছে 5, এখানেও আছে 5, সেম আছে, তাহলে কোনো কাজ করতেই হবে না, ডাইরেক্ট বের হয়ে যাবে 4:5:6, তাই না। এর ভ্যালু 4 ইউনিট, সরি প্রথম সংখ্যাটি হলো 4 ইউনিট, দ্বিতীয় সংখ্যাটি হলো 5 ইউনিট, তৃতীয় সংখ্যাটি হলো 6 ইউনিট। এটা যদি সেম না থাকতো তখন আমরা করতাম ওইটা। এবার এভাবে গুণ করলে হবে, কোনো অসুবিধা নেই, বুঝতে পারলে। এবার দেখো কন্ডিশনটা কি আছে, প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল 2400 হলে, ঠিক আছে। প্রথম এবং তৃতীয় সংখ্যার গুণফলটা গিভেন আছে, ঠিক আছে। তোমাদেরকে বলেছিলাম যখন গুণফলের কথা বলবে, গুণফল বা বর্গর কথা বলবে, তখন আমরা এখান থেকে ডাইরেক্ট বের করব না, এটাকে আমরা ধরে নেব 4x 6x, বোঝা গেল। তাহলে সংখ্যাগুলিকে আমরা ধরে নেব যখন গুণফলের কথা বলবে। তাহলে এটাকে ধরো 4x, প্রথম সংখ্যাটি হলো 4x এবং তৃতীয় সংখ্যাটি হলো 6x, তাহলে দ্বিতীয় সংখ্যাটি 5x হবে, তোমরা জানো, তাই না। এবার এই দুটোকে গুণ করলে কত হবে বলেছে 2400, গুণ করো কত হবে 24x স্কোয়ার, 24x স্কোয়ার। দেখো এক্স স্কোয়ার আসছে, তার জন্য আমরা x ধরে নিচ্ছি, না হলে ক্যালকুলেশনে গন্ডগোল হয়ে যেত, ঠিক আছে। এটা কত আছে 2400। ওকে, এটা কাট হবে, তাহলে এখানে কি থাকবে 100, কাট করে দাও। তাহলে x এর ভ্যালু কত হবে 10, তাই কি না। x এর ভ্যালু হবে 10। কি নির্ণয় করতে বলেছে? আচ্ছা, সংখ্যা তিনটি কত? তাহলে প্রথম সংখ্যাটি কত হবে 4 গুণ x আছে, তাহলে 4 গুণ 10 মানে 40, তাই না। দ্বিতীয় সংখ্যাটি মানে কি 5x, 5 গুণ 10 মানে 50, তৃতীয় সংখ্যাটি 60, 40 50 60, তাই না। তাহলে 40 50 60, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। আবার বলছি, যখন গুণফল অথবা বর্গ থাকবে, ঠিক আছে, তখন আমরা x ধরে কাজ করব, ঠিক আছে। x না ধরলে ভুল হয়ে যাবে, ঠিক আছে। তোমরা যদি ডাইরেক্ট এখান থেকে গুণ করতে, অনুপাত থেকে 4 গুণ 6 24, 24 ইউনিটের ভ্যালু হলো 2400, ঠিক আছে। কত গুণ 100 গুণ, বোঝা গেল। তারপরে এদের ভ্যালুগুলো বের করতে উল্টা হয়ে যেত, এটা হয়ে যেত 400, এটা হয়ে যেত 500, বুঝতে পারলে, গন্ডগোল হতো। কেন গন্ডগোল হতো? কারণ গুণ করলে এখানে এক্স স্কোয়ার আসছে, আর যখন যোগ এবং বিয়োগের কথা বলা হচ্ছিল তখন এখানে এক্স ছিল, তাই না, বুঝতে পারলে।
ওকে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, 2430 টাকা এক্স ওয়াই ও জেটের মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে তাদের প্রাপ্ত অংশ থেকে যথাক্রমে 5 টাকা, 10 টাকা এবং 15 টাকা কমালে অবশিষ্ট টাকার অনুপাত 3:4:5 হয়। এক্স কত টাকা পাবে? ঠিক আছে, দেখো 2430 টাকা এক্স ওয়াই জেটের মধ্যে ভাগ করে দেওয়া হয়। ঠিক আছে, এবার তারা যত করে টাকা পেয়েছে সেখান থেকে যদি 5 টাকা, 10 টাকা এবং 15 টাকা কমানো হয় তাহলে অবশিষ্ট টাকার পরিমাণ কত হবে বলো তো? কত কমানো হয়েছে? 5 + 10 + 15 অর্থাৎ 30 টাকা কমানো হয়েছে। তাহলে অবশিষ্ট টাকার পরিমাণ কত হবে? 2430 টাকা ছিল, সেখান থেকে 30 টাকা কমানো হচ্ছে, তাই না? তাহলে অবশিষ্ট টাকার পরিমাণ হবে 2400, তাই না? এই 2400 টাকা তাদের মধ্যে 3:4:5 অনুপাতে ভাগ হয়ে যায়, তাই না? তাহলে অনুপাত থেকে টোটাল টাকার পরিমাণ কত? 3 + 4 7, 7 + 5 12, তাই না? তাহলে 12 ইউনিটের ভ্যালুটা গিভেন আছে, 12 ইউনিটের ভ্যালুটা গিভেন আছে। কত আছে? 2400, তাই না? কি বের করতে বলেছে? এক্স কত টাকা পাবে, তাই না? এক্স 3 ইউনিট পাচ্ছে, তাহলে 3 ইউনিটের ভ্যালুটা বের করতে হবে। করলে 3 দ্বারা গুণ করলে, ঠিক আছে, কত হলো? 200। 200 × 3 600। 600 হবে অ্যান্সার? না, 600 হবে না, কারণ এক্স যত টাকা পেয়েছে তার থেকে 5 টাকা কমানো হয়েছে, তাই না? তাহলে এক্স আরও 5 টাকা বেশি পাবে। 5 যোগ করে দাও, তাহলে এক্স 605 টাকা পাবে। ক্লিয়ার হয়েছে? ওকে, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, পি এবং কিউ এর মধ্যে কিছু অর্থ এত অনুপাতে ভাগ করা হলো, যদি পি কিউ এর থেকে 180 টাকা কম পায় তবে কিউ কত টাকা পেল? খুব ইজি, তোমরা সকলেই পারবে। কত অনুপাতে ভাগ হচ্ছে? 3/1/2, তাই না? এবং 5/1/2, ঠিক আছে। এবার দেখো, এটাকে ইন্টিজারে কনভার্ট করো। এটা কত আছে? 3.5, এটা কত? 5.5। তাহলে যদি 2 দ্বারা গুণ করো, এটা হবে 7, এটা হবে 11, তাই না? তাহলে এটা হবে 7, এটা 11, এইভাবে করতে পারো। অথবা 3 2 6, 6 আর 1 7, 7/2, আর এখানে 5 2 10, 10 আর 1 11, 11/2, 2 দিয়ে কাট হবে 7:11, ঠিক আছে, এটা কোনো অসুবিধা নেই। তারপরে দেখো কি বলেছে, যদি পি কিউ এর থেকে 180 টাকা কম পায়, অনুপাত থেকে কত পাচ্ছে? কত কম পাচ্ছে? 4 টাকা কম পাচ্ছে, তাই না? ঠিক আছে, তাহলে 4 ইউনিটের ভ্যালুটা জানা আছে আমাদের। 4 ইউনিটের ভ্যালু হলো 180, তাই তো? 4 ইউনিটের ভ্যালু হলো 180। কি বের করতে বলেছে বলো? কিউ কত টাকা পেল? কিউ কত পেয়েছে? 11 ইউনিট, তাই না? 11 ইউনিটের ভ্যালুটা বের করতে হবে। ইন্টু 11 করে দাও, ঠিক আছে, কত হবে? 45, ঠিক আছে। 45 × 11 সময় লাগবে, এটা অনেকবার বলেছি কি করে তাড়াতাড়ি গুণ করবে, তাই না? 495 হবে অ্যান্সার। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। এই জন্য ক্যালকুলেশনের ভিডিওগুলো অবশ্যই দেখবে, তাই না? ওর উপরে অনেক কাজ করেছি, বুঝতে পারলে? দেখো
আমরা চঞ্চল ঘোষ স্যারের বই থেকে যখন প্রশ্নগুলো সলভ করেছিলাম তখন এইভাবে করেছিলাম, 4 ইউনিটের ভ্যালু হলো 180, 4-এর কত গুণ, তারপরে 11 ইউনিটের ভ্যালুটা আমরা বের করেছি এইভাবে। কিন্তু দেখো ওটা একটু সময় যাচ্ছে না, সময় যাচ্ছে তাই না, তো এখান থেকে ডাইরেক্ট হয়ে যাচ্ছে, তো এইভাবে করবো এখন থেকে, তাই না? বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। 6 নাম্বার প্রশ্নটি দেখো, কিছু টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ বি এর দ্বিগুণ টাকা এবং বি সি এর 4 গুণ টাকা পায়, তাদের অংশের অনুপাত কত? ঠিক আছে, শেষেরটিকে প্রথমে ধরো। দেখো বি সি এর 4 গুণ টাকা পায় বলেছে, তাই না? তাহলে সি এর টাকার পরিমাণটাকে 1 ধরে নাও, সি এর টাকার পরিমাণকে 1 ধরো, তাহলে বি এর টাকার পরিমাণ কত হবে? 4। বুঝতে পারলে? ঠিক আছে, সি এর টাকার পরিমাণকে 1 ধরলে তাহলে বি এর টাকার পরিমাণ হবে 4, তাই না? কি বলেছে? বি সি এর 4 গুণ টাকা পায়। সি যদি 1 টাকা পায়, বি পাবে তার 4 গুণ টাকা। ঠিক আছে, তার আগের লাইনটি দেখো, এ বি এর দ্বিগুণ টাকা পায়, তাই না? বি কত পায়? বি পায় 4 টাকা, তাহলে এ কত পাবে? এ কত পাবে? এ পাবে তার দ্বিগুণ টাকা, অর্থাৎ 8 টাকা। ঠিক আছে, দেখা মাত্রই কোশ্চেন সলভ। ঠিক আছে, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। আবার বলছি, দেখো শেষেরটাকে ধরো প্রথমে, বি সি এর 4 গুণ টাকা পায়। ঠিক আছে, তাহলে সি এর টাকাকে 1 ধরে নিলে, তাহলে বি কত পাবে? তার 4 গুণ টাকা, মানে 4। ঠিক আছে, তারপরে কি বলেছে? তার আগের লাইনটি দেখো, এ বি এর দ্বিগুণ টাকা পায়, তাই না? বি কত পায়? 4 টাকা পায়, তাহলে এ তার দ্বিগুণ টাকা পায়, অর্থাৎ 8 টাকা পায়। তাহলে তাদের মধ্যে রেশিও বের হয়ে গেল, তাই না? অথবা তোমরা একটু বড় করে করতে পারো, অনেকেই করবে বড় করে। ঠিক আছে, এইভাবে অনেকেই কম করে। দেখো প্রথমে এ বি এর দ্বিগুণ টাকা পায়। ঠিক আছে, এ আর বি এর অনুপাতটা বের করলে কি বলেছে? এ বি এর দ্বিগুণ টাকা পায়, বি যদি 1 টাকা পায় তাহলে এ পাবে 2 টাকা, তাই না? তারপরে কি বলেছে? বি সি এর 4 গুণ টাকা পায়, বি ইস টু সি বের করবে, তাই না? সি যদি 1 টাকা পায় তাহলে তাহলে বি পাবে তার 4 গুণ টাকা, অর্থাৎ 4, তাই না? এবার এখান থেকে এ ইস টু বি ইস টু সি বের করবে, কিন্তু কোনো দরকারই নেই আমার মতে, ডাইরেক্ট এভাবে করা যাচ্ছে, তাই না? দেখো সোজাসুজি গুণ করো, এ এর ভ্যালু রিপ্রেজেন্ট করবে, কোনাকুনি গুণ করো, বি এর ভ্যালু রিপ্রেজেন্ট করবে, সোজাসুজি গুণ করো, সি এর ভ্যালু রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, ম্যাক্সিমাম স্টুডেন্ট এভাবে করবে, কিন্তু তোমরা এভাবে করবে। দেখো এটাই ইজি হচ্ছে আরো, তাই না? এক লাইনে হয়ে যাচ্ছে, কোনো চাপও পড়ছে না। বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, এক ব্যক্তি 8,600 টাকা 5 পুত্র 4 কন্যা এবং 2 ভ্রাতুষ্পুত্রের মধ্যে এমনভাবে ভাগ করে দিলেন যাতে প্রতি কন্যা প্রতি ভ্রাতুষ্পুত্রের 4 গুণ টাকা এবং প্রতি পুত্র প্রতি ভ্রাতুষ্পুত্রের 5 গুণ টাকা পায়। প্রতি কন্যা কত টাকা পেল? ঠিক আছে, দেখো 5 পুত্র আছে, 4 কন্যা আছে এবং 2 ভ্রাতুষ্পুত্র আছে, তাই তো? কি বলেছে দেখো, প্রতি কন্যা প্রতি ভ্রাতুষ্পুত্রের 4 গুণ টাকা পায়, তাই না? তাহলে ভ্রাতুষ্পুত্র যদি 1 টাকা পায় তাহলে প্রতি কন্যা কত পাবে? তার 4 গুণ টাকা। বুঝতে পারলে? তার 4 গুণ টাকা, অর্থাৎ 4 টাকা। বুঝতে পারলে? তারপরে দেখো কি বলেছে, প্রতি পুত্র প্রতি ভ্রাতুষ্পুত্রের 5 গুণ টাকা পায়। প্রতি ভ্রাতুষ্পুত্র 1 টাকা পায়, তাহলে প্রতি পুত্র কত পাবে? তার 5 গুণ, অর্থাৎ 5 টাকা। বোঝা গেল? তাহলে
প্রতি পুত্র টাকা, প্রতি কন্যার টাকা এবং প্রতি ভ্রাতুষ্পুত্রের টাকার অনুপাত হলো 5:4:1। ঠিক আছে, এবার দেখো একজনের জন্য যদি 5 টাকা হয় তাহলে 5 জনের জন্য কত হবে? 25 টাকা, তাই না? একজনের জন্য 4 টাকা, তাহলে 4 জনের জন্য কত হবে? 16 টাকা, তাই তো? কত হবে? একজনের জন্য 1 টাকা, তাহলে 2 জনের জন্য 2 টাকা। বুঝতে পারলে? এবার দেখো টোটালটা গিভেন আছে না, তাহলে টোটালটা এখান থেকে বের করো। এটা তো টোটাল, তাই না? এখান থেকে করো না, এখানে তো প্রতি পুত্র, প্রতি কন্যা, প্রতি ভ্রাতুষ্পুত্রের অনুপাত এটা। আর এটা হলো 5 জন পুত্র কত পায়, 4 জন কন্যা কত পায়, 2 জন ভ্রাতুষ্পুত্র কত পায়। তাহলে টোটালটা এখান থেকে আসবে, তাই না? কত হচ্ছে দেখো, 25 + 16 কত হচ্ছে? 41। 41 + 2 43, তাই না? তাহলে 43 ইউনিটের ভ্যালুটা গিভেন আছে। কত আছে বলো? কত আছে? 8600। 8600 কি বের করতে বলেছে? প্রতি কন্যা কত টাকা পেল? প্রতি কন্যা কত পেয়েছে? 4 ইউনিট, তাই না? তাহলে 4 ইউনিটের ভ্যালুটা বের করতে হবে। ক্লিয়ার হয়েছে? 43-এর দ্বিগুণ মানে কত হয়? 86। তাহলে 200 গুণ মানে হবে 8600। তার মানে প্রতি কন্যা 800 পাবে। বুঝতে পারলে? অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। খুব ভালো কোশ্চেন। ওকে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, কিছু অর্থ পি কিউ আর এর মধ্যে এত অনুপাতে ভাগ করা হলো, কিউ আর এর থেকে 200 টাকা নেওয়ার পর তাদের অর্থের অনুপাত দাঁড়ায় এত, মোট অর্থ কত? ঠিক আছে, দেখো অর্থের অনুপাত হলো 6:19:7। ঠিক আছে, কন্ডিশনটা কি বলেছে? বলেছে কিউ আর এর থেকে 200 টাকা নেওয়ার পর তাদের অর্থের অনুপাত দাঁড়ায় এত। ঠিক আছে, কত? 3:10:3। ঠিক আছে, দেখো কিউ আর এর থেকে টাকা নেয়, তাই না? কিউ আর এর থেকে টাকা নেয়, তারপরে এই অনুপাতটা হয়, তাই তো? এবার পি কি চেঞ্জ হবে এর জন্য? এরা দুজন চেঞ্জ হবে, কিন্তু পি কি চেঞ্জ হবে? পি তো চেঞ্জ হবে না, তাই না? পি এর ভ্যালুটা তো সেম থাকবে। বুঝতে পারলে? আগে ছিল 6, তাহলে পরেও 6 থাকবে। ঠিক আছে, তাহলে এটাকে 6 বানাতে হবে। 6 বানানোর জন্য কি করব? 2 দ্বারা গুণ করে দেবো। তাহলে কত হবে এটা? 6:20:6। ঠিক আছে, তাহলে দেখো কিউ এর ভ্যালুটা 19 থেকে 20 হলো এবং আর এর ভ্যালুটা 7 থেকে 6 হলো। তার মানে আর কিউকে 1 টাকা দিয়েছে, অনুপাত থেকে 1 টাকা দিয়েছে বলতে পারি। 7 থেকে 6 হয়েছে মানে কি? 1 টাকা দিয়েছে, তাই তো? এটা দেখো 19 থেকে 20, 19 থেকে 20 হয়েছে, 1 টাকা বেড়েছে, আর এখানে দেখো 1 টাকা কমেছে, তাই না? তাহলে 1 ইউনিটের ভ্যালুটা গিভেন আছে কত? 200। 1 ইউনিটের ভ্যালু হলো 200। কি বের করতে বলেছে বলো? মোট অর্থ কত? মোট অর্থ কত? যে কোনো এক জায়গা থেকে বের করো। 6 + 19 কত হলো? 25। 25 + 7 কত? 25 + 7 32। তাহলে 32 ইউনিটের ভ্যালু বের করতে হবে। গুণ করো, কত হবে? 64, সাথে 2টা 0। ঠিক আছে, 6400 হবে আমাদের অ্যান্সার। অপশন নাম্বার এ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। ঠিক আছে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, এ ও বি এর অর্থের অনুপাত 2:1। এ বিকে 2 টাকা দিয়ে দিলে তাদের অর্থের অনুপাত হয় 1:1।
তাদের প্রাথমিক অর্থের পরিমাণ কত? ঠিক আছে, তাহলে এ ও বি এর অর্থের অনুপাত হলো 2:1। এ বিকে 2 টাকা দিয়ে দিলে তাদের অর্থের অনুপাত হয় 1:1। ঠিক আছে, এবার দেখো এ বিকে টাকা দিচ্ছে, তাহলে মোট অর্থের পরিমাণ তো সমান থাকবে, তাই না? মোট অর্থের পরিমাণ তো সমান থাকবে। প্রথমে অর্থের পরিমাণ 2 + 1 অর্থাৎ 3 ইউনিট, তাই না? পরে দেখলাম 1 + 1 2 ইউনিট, সমান তো নেই, তাহলে সমান করতে হবে। সমান কি করে করব? এই 3 আর 2 এর লসাগু নেব, কত হবে? 6। তাহলে এটাকে 6 করব। 6 করার জন্য 2 দ্বারা গুণ করলাম, আর এটাকে 6 করার জন্য 3 দ্বারা গুণ করলাম। ঠিক আছে, তাহলে রেশিওটা কত হলো বলো? 2 দ্বারা গুণ করলে 4:2, 3 দ্বারা গুণ করলে কত হবে? 3:3, তাই না? 3:3। এবার দেখো কিছু বুঝতে পারছো? বিয়ের টাকাটা 2 টাকা থেকে 3 টাকা হলো, অর্থাৎ এ তাকে 1 টাকা দিয়েছে, তাই না? তাহলে 1 ইউনিটের ভ্যালুটা গিভেন আছে। 1 ইউনিটের ভ্যালুটা কত আছে? 1 ইউনিটের ভ্যালুটা কত আছে? 2 টাকা। ক্লিয়ার? 1 ইউনিটের ভ্যালুটা আছে 2 টাকা। কি বের করতে বলেছে বলো? তাদের প্রাথমিক অর্থের পরিমাণ কত, অর্থাৎ 4 ইউনিট এবং 2 ইউনিটের ভ্যালুটা বের করতে হবে, তাই তো? তাহলে 4 ইউনিটের ভ্যালু কত হবে? 4 ইউনিটের ভ্যালু হবে 8, তাই না? এবং 2 ইউনিটের ভ্যালু হবে 4। তাহলে তাদের প্রাথমিক অর্থের পরিমাণ হলো 8 এবং 4। ঠিক আছে, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, 3টি সংখ্যার অনুপাত 5:7:9 এবং প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 49 বেশি। সংখ্যা 3টির যোগফল কত? ঠিক আছে, সংখ্যা 3টির অনুপাত কত? 5:7:9। ঠিক আছে, কন্ডিশনটা ঠিক করে পড়ো। প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল, প্রথম এবং তৃতীয় সংখ্যার যোগফল কত হচ্ছে? 14, তাই না? দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 49 বেশি। দ্বিতীয় সংখ্যা অপেক্ষা কত বেশি? প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল 14 হচ্ছে দ্বিতীয় সংখ্যা থেকে কত বেশি? দ্বিতীয় সংখ্যা থেকে 7 বেশি, তাই তো? দ্বিতীয় সংখ্যা থেকে 7 বেশি, অর্থাৎ 7 ইউনিটের ভ্যালু গিভেন আছে, কত? 49, তাই তো? 7-এর কত গুণ? 7-এর 7 গুণ। কি বের করতে বলেছে? সংখ্যা 3টির যোগফল কত? যোগফল কত হয়? 5 + 7 12, 12 + 9 21। তাহলে 21 ইউনিটের ভ্যালু বের করতে হবে। 7 দ্বারা গুণ করো, 147 হবে অ্যান্সার। ঠিক আছে, অপশন চেক করো। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? ওকে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, 3 ব্যক্তির বয়সের সমষ্টি 171 বছর। 8 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 8:7:6। কনিষ্ঠ ব্যক্তির বর্তমান বয়স কত? ঠিক আছে, প্রথমে একটি এক্সাম্পলের সাহায্যে বোঝার চেষ্টা করি। সাপোজ আমার বয়স 25 বছর, তোমার বয়স 20 বছর, তোমার ভাইয়ের বয়স 15 বছর। ঠিক আছে, তাহলে 10 বছর আগে আমার বয়স কত ছিল? আমার বয়স ছিল 15 বছর, 10 কমে যাবে, তাই না? তোমার বয়স কত ছিল? 10 কমে যাবে, তার মানে কত?
10 ছিল, তাই তো? তোমার ভাইয়ের বয়স 10 কমে যাবে, তার মানে কত ছিল? 5 ছিল, তাই তো? 5 ছিল। ওকে, বর্তমান বয়সের সমষ্টি কত? দেখো 25, 15, 40, 40 আর 20 কত হয়? 60। বর্তমান বয়সের সমষ্টি হলো 60। ঠিক আছে, 15, 5, 20, 20 আর 10, 30। তাহলে 10 বছর আগে সমষ্টি কত? 30। ঠিক আছে, তাহলে সমষ্টির ডিফারেন্স দেখতে পাচ্ছ কত? 30। দেখো প্রত্যেকের জন্য 10, টোটাল আছে 3 জন, তাহলে 10 যোগ 10 যোগ 10, তার জন্য 30 এলো। বুঝতে পারলে? ঠিক আছে, তাহলে সমষ্টির ডিফারেন্সটা কি করে আসবে? প্রত্যেকের জন্য কত আসছে ডিফারেন্স ইনটু কতজন আছে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? এইবার কোশ্চেনটি দেখো। দেখো বর্তমান বয়সের সমষ্টি দেওয়া আছে 171 বছর, তাই না? 8 বছর আগের বয়সের অনুপাত জানা আছে, তাহলে 8 বছর আগে মোট কত বয়স ছিল? কত কমবে? টোটাল 3 জন আছে, প্রত্যেকের জন্য 8 করে কমবে, তার মানে টোটাল 24 কমবে। ঠিক বললাম? টোটাল 24 কমবে। তাহলে 8 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল? বিয়োগ করো। 147 ছিল, তাই না? 8 বছর আগের অনুপাতটা কত? অনুপাতটা হলো 8:7:6। 8:7:6। ঠিক আছে, তাহলে অনুপাত থেকে সমষ্টি কত? 8 + 7 15, 15 + 6 21। তাহলে 21 ইউনিটের ভ্যালু হলো 147। এটা বলতে পারি। ঠিক আছে, কি বের করতে বলেছে? কনিষ্ঠ ব্যক্তির বর্তমান বয়স কত? সবচেয়ে ছোট যে, তার বয়স কত? ইন্টু 6 করে দিলে। ঠিক আছে, এটা দেখো 7 দ্বারা কাট যাচ্ছে, তার মানে 8 বছর আগে কনিষ্ঠ ব্যক্তির বয়স ছিল 42। ঠিক আছে, তাহলে বর্তমান বয়স কত হবে? 8 যোগ হয়ে যাবে, তাই না? এটা হলো 8 বছর আগের বয়স, তাহলে বর্তমান বয়স কীভাবে বের হবে? 8 যোগ করতে হবে, তার মানে 50। বর্তমান বয়স হলো 50। ঠিক আছে, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। আরেকটি উপায় আমরা সলভ করতে পারি, বলবো? আগেও বলেছিলাম। দেখো 8 বছর আগে তাদের বয়সের অনুপাত জানা আছে আমাদের, তাই তো? তাহলে যে অপশনগুলো আছে না, সেগুলোকে দেখো, সেখান থেকে সেগুলো কি? বর্তমান বয়স, তাই তো? কনিষ্ঠ ব্যক্তির বর্তমান বয়স কত? তাহলে এগুলো বর্তমান বয়স। তাহলে 52 থেকে 8 মাইনাস করো, তাহলে 8 বছর আগের বয়স বের হবে, তাহলে কত হবে? 44। আর কনিষ্ঠ ব্যক্তির অনুপাত থেকে বয়সটা দেখো 6 ইউনিট, 6-এর কি মাল্টিপল হচ্ছে না। তারপরে দেখো 47 - 8 কত হয়? 47 - 8 39। 6-এর মাল্টিপল না, 6-এর মাল্টিপল না, হচ্ছে না। 50 - 8 কত হচ্ছে? 42। 6-এর মাল্টিপল, তাই না? তাহলে 50 হবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? তারপর এটা চেক করে দেখো 45 - 8 কত হবে? 45 - 8 37। 6-এর মাল্টিপল না, তাই না? তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা আমরা মাইন্ডে সলভ করতে পারি, পেন পেপারের দরকার নেই। বুঝতে পারলে অ্যাপ্রোচটা? আগেও তোমাদেরকে সলভ করিয়েছিলাম এভাবে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, কিছু নির্দিষ্ট পরিমাণ অর্থ এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এর 1 টাকার জন্য বি ও সি যথাক্রমে 25 পয়সা ও 20 পয়সা পায়। বি এর অর্থ 50 টাকা হলে মোট অর্থ কত? ঠিক আছে,
অনুপাতটা বের করো। এ যদি 1 টাকা পায় তাহলে বি ও সি 25 পয়সা ও 20 পয়সা পায়, তাই না? তাহলে তাদের অর্থের অনুপাত বের করো। 1 টাকা মানে 100 পয়সা, তাই তো? বি কত পায়? বি পায় 25 পয়সা, বি পায় 25 পয়সা, ঠিক আছে? এবং সি পায় 20 পয়সা। কি বুঝতে পারলে? এটা অনেকের অসুবিধা হয়েছে যে কি বললো, এর 1 টাকার জন্য বি এত, সি এত। দেখো, তাদের অনুপাত যদি জানা থাকে, সাপোজ 3:5, এ এবং বি এর অনুপাত হলো 3:5, ঠিক আছে? তাহলে এর ভ্যালু যদি 3 হয়, এর ভ্যালু যদি 3 হয় তখন বি এর ভ্যালু হবে 5, ঠিক আছে? এর ভ্যালু যদি 6 হয় তাহলে বি এর ভ্যালু হবে 10। বুঝতে পারলে? এই কথাটাই এখানে বলেছে, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? তাহলে রেশিওটা বলার টেকনিক হলো এটা। এভাবে বলতে পারে কত গুণ, এটা বলতে পারে, এগুলোই তো রেশিও, ঠিক আছে? ক্যালকুলেট করো। 5 দ্বারা কাট যাচ্ছে, তাই না? তাহলে এটা হবে 20, এটা হবে 5, আর এটা কত? 4, ঠিক আছে? বুঝতে পারলে? বি এর অর্থের পরিমাণ কত? বি এর অর্থের পরিমাণ হলো 50 টাকা। তাহলে এই 5 ইউনিটের ভ্যালুটা জানা আছে। কত জানা আছে? 50 টাকা। 5-এর কত গুণ? 5-এর 10 গুণ। কি বের করতে বলেছে? মোট অর্থ কত? মোট অর্থ দেখো, 20 + 5 25 + 4 29। মোট অর্থের পরিমাণ হলো 29, ঠিক আছে? তাহলে 29-এর ভ্যালু কত হবে? 10 দ্বারা জাস্ট গুণ করো, তার মানে 290। 29-এর ভ্যালু কত হবে? 290, ঠিক আছে? তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। ওকে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, 20 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:3। যদি 4 লিটার মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ দুধ মেশানো হয় তবে দুধ ও জলের নতুন অনুপাত কত হবে? ঠিক আছে, দেখো 20 লিটারের একটি মিশ্রণ আছে, ঠিক আছে? এখানে অনুপাত কত? এখানে দুধ ও জলের অনুপাত হলো 5:3। দুধ ও জলের অনুপাত কত? 5:3। কি আছে? দুধ এবং জল, ঠিক আছে? এবার এখান থেকে 4 লিটার মিশ্রণ কি করা হচ্ছে? তুলে নেওয়া হচ্ছে, তাই না? তুলে নিলে মিশ্রণের পরিমাণ কত হবে বলো? মিশ্রণের পরিমাণ হবে 16 লিটার, তাই না? এই 16 লিটারের মধ্যে অনুপাতটা কত হবে বলো? দেখো, একটি মিশ্রণের মধ্যে অনুপাত 5:3, তার মানে মিশ্রণের প্রত্যেক বিন্দুতে অনুপাতটা 5:3 হবে, এটা মনে রাখবে, ঠিক আছে? 20 থেকে 4 লিটার মিশ্রণ তুলে নেওয়া হয়েছে, তার মানে এই 4 লিটারের মধ্যে মিশ্রণের অনুপাত হবে 5:3, ঠিক আছে? তাহলে এই 16 লিটারের মধ্যেও অনুপাতটা 5:3 হবে। বোঝা গেল? প্রত্যেক বিন্দুতে অনুপাতটা সমান হবে, অনুপাত অথবা পার্সেন্টেজ সমান হয়, এটা আগেও তোমাদেরকে অনেকবার বলেছি, তাই তো? এবার দেখো 4 লিটার মিশ্রণ তুলে নেওয়া হচ্ছে, এর পরিবর্তে কি করা হচ্ছে? 4 লিটার দুধ, 4 লিটার দুধ অ্যাড করা হচ্ছে, না জল, দেখো তো সমপরিমাণ দুধ মেশানো হয়, অর্থাৎ 4 লিটার দুধ মেশানো হচ্ছে, ঠিক আছে? তখন অনুপাতটা কত হবে? তখন দেখো মিশ্রণের পরিমাণ তো 20 লিটার হলো, মিশ্রণের পরিমাণ 20 লিটার হলো, এবার দুধ মেশানো হয়েছে, দুধ মেশানো হয়েছে, তাহলে অনুপাতটা চেঞ্জ হবে। ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, তো এইগুলো প্রশ্ন। এবার সলভ করব কি করে? দেখো এখানে দেখো 16 এইভাবে ডিভাইড হয়েছে, তাহলে অনুপাত থেকে সমষ্টিটা কত? 8। অনুপাত থেকে মিশ্রণের পরিমাণ হলো 8,
8 ইউনিটের ভ্যালু হলো 16, তাই না? 8 ইউনিটের ভ্যালু হলো কত? 16। 8-এর কত গুণ? 8-এর দ্বিগুণ। তাহলে এই 5 ইউনিটের ভ্যালুটা বের করতে পারবে। কত হবে? 5 ইউনিটের ভ্যালু কত হবে? দ্বিগুণ করো, তার মানে কত? 10। এবং 3 ইউনিটের ভ্যালু কত হবে? দ্বিগুণ করো, তার মানে 6। এবার কি মিশ্রিত করা হয়েছে? দুধ, 4 লিটার দুধ, তাই না? তাহলে 4 যোগ করতে হবে, তার মানে কত হবে? 14, তাই তো? আর এটা তো সেমই থাকবে, 6 থাকবে। ঠিক আছে, তাহলে অনুপাত কত হবে? 2 দ্বারা কাট করো, অনুপাত হবে 7:3। অনুপাত কত হবে? 7:3। ক্লিয়ার হয়েছে? ডিটেলসে বুঝিয়ে দিয়েছি। ওকে, আশা করি কোনো অসুবিধা নেই। একটা জিনিস লক্ষ্য করলে, প্রথমে মিশ্রণের পরিমাণ যত ছিল, শেষে মিশ্রণের পরিমাণ ঠিক তত, তাই না? ওকে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, একটি বিদ্যালয়ে 504 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত 13:11। ওই বিদ্যালয়ে যদি 12 জন নতুন ছাত্রী ভর্তি হয়, তবে এখন ছাত্র ও ছাত্রীর অনুপাত কত? ঠিক আছে, 504 জন ছাত্রছাত্রী আছে, যাদের অনুপাত হলো 13:11। ঠিক আছে, তাহলে অনুপাত থেকে কত ছাত্রছাত্রী আছে? 13 + 11, 24 জন, তাই না? তাহলে 24 ইউনিটের ভ্যালুটা গিভেন আছে। অথবা এভাবে করো, দেখো 24 ইউনিটের ভ্যালুটা গিভেন আছে কত? 504, তাই না? 24 ইউনিটের ভ্যালু হলো 504। 24-এর কত গুণ? 24 দ্বিগুণে 48, তাহলে 2 থাকে, 2 4, 24 থাকে 24, তার মানে 21 গুণ, তাই তো? তাহলে ছাত্র সংখ্যা কত হবে? 21 গুণ করো, মানে 13 গুণ 21, এইভাবেই রাখো। ঠিক আছে, ছাত্রী সংখ্যা কত হবে? 21 গুণ করে দাও, তাহলে 11 গুণ 21। ঠিক আছে, কি বলেছে দেখো, বলেছে ওই বিদ্যালয়ে 12 জন নতুন ছাত্রী ভর্তি হয়। নতুন ছাত্রী ভর্তি হয়, ঠিক আছে? তাহলে ছাত্রী সংখ্যা 12 জন বেড়ে যায়, তাই তো? ছাত্রী সংখ্যা 12 জন বেড়ে যায়। তাহলে ছাত্র সংখ্যা তো সেম থাকবে, 13 গুণ 21, কোনো অসুবিধা নেই, কিন্তু ছাত্রী সংখ্যা 12 জন বেড়ে যাচ্ছে, অর্থাৎ 11 গুণ 21 যোগ 12, তাই তো? এবার কিছু কাট গেলে কাট করে দাও, এর জন্য আমরা গুণটা করি নাই। ঠিক আছে, পরে তো কাট করতেই হবে। দেখো, কিছু কাট গেলে কাট করে দাও। 3 দ্বারা কাট করা আছে, তাই না? 3 4 12, 3 7 21, হ্যাঁ, আর এটা 3 7 21। ঠিক আছে, তাহলে আর কিছু তো কাট যাচ্ছে না। দেখো এখানে কত হচ্ছে? 91 ইস্টু, এখানে দেখো 77 আর 4, 77 আর 4 81, তাই না? তাহলে 91:81 হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, 91:81, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। ওকে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, কিছু পরিমাণ টাকা 160 জন পুরুষ ও কিছু সংখ্যক মহিলার মধ্যে 16:21 অনুপাতে ভাগ করা হলো। প্রত্যেক পুরুষ 4 টাকা এবং প্রত্যেক মহিলা 3 টাকা পেলে মহিলার সংখ্যা কত? ঠিক আছে, তাহলে কিছু পরিমাণ টাকা পুরুষ এবং মহিলার মধ্যে 16:21 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। ঠিক আছে, তার মানে পুরুষেরা যদি 16 টাকা পায়, মহিলারা পাবে 21 টাকা, তাই তো? দেখো, প্রত্যেক পুরুষ 4 টাকা করে পাচ্ছে, প্রত্যেক পুরুষ 4 টাকা করে পাচ্ছে,
পুরুষের সংখ্যা যদি এক্স হয় তাহলে একজন পুরুষ কত পাবে 4 × x, তাই না? তাহলে মোট পাবে 4x, 4x এর ভ্যালু কত হবে 16, বুঝতে পারলে? 4x এর ভ্যালু হবে 16। তাহলে এখান থেকে x এর ভ্যালু আমরা কি করে বের করব? 16/4, অর্থাৎ পুরুষেরা কত টাকা পাচ্ছে সেটাকে একজন পুরুষ কত টাকা পাচ্ছে সেটা দ্বারা ডিভাইড করব, বুঝতে পারলে? তাহলে মোট টাকাকে যদি একজন পুরুষের টাকা দ্বারা ডিভাইড করা হয় তাহলে কতজন পুরুষ আছে সেটা বের হয়ে যাবে। সেমভাবে মহিলার সংখ্যাটিও বের হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা সংখ্যার অনুপাতটা বের করতে পারবো, সংখ্যার অনুপাতটা বের করতে পারবো। ঠিক আছে, দেখো টোটাল 16 টাকা পাচ্ছে, প্রত্যেক পুরুষ 4 টাকা করে পায়। ঠিক আছে, তাহলে কতজন পুরুষ আছে 16/4 এটা বলতে পারি। ঠিক আছে, মহিলা 21 টাকা পাচ্ছে, প্রত্যেক মহিলা 3 টাকা করে পায়। তাহলে মহিলার সংখ্যা বের করো 21/3। ক্লিয়ার হয়েছে? ওকে, আশা করি কোনো অসুবিধা নেই। দেখো 4 আর এটা 7। ঠিক আছে, তাহলে পুরুষের সংখ্যা কত 4 আর মহিলার সংখ্যা 7। প্রশ্নতে কি বলেছে দেখো, কন্ডিশনটা দেখো, 160 জন পুরুষ আছে, তাই না? 160 জন পুরুষ। তাহলে এই 4 ইউনিটের ভ্যালুটা আমাদের জানা আছে, 4 ইউনিটের ভ্যালুটা জানা আছে। 4 ইউনিটের ভ্যালু কত 160। ক্লিয়ার হয়েছে? 4-এর কত গুণ? 4-এর 40 গুণ। কি বের করতে বলেছে? মহিলার সংখ্যা কত? মহিলার সংখ্যা কত 7 ইউনিট, তাই না? তো 7 ইউনিটের ভ্যালুটা আমাদের বের করতে হবে। 40 দ্বারা গুণ করো, তার মানে 280। ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে অপশন চেক করো, 280 অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। ওকে, এটাকে অন্য উপায়েও করা যেতে পারতো, কিন্তু ক্যালকুলেশন বেশি হতো। কি, মহিলার সংখ্যাটা ডাইরেক্ট ধরে নিতে। ঠিক আছে, তাহলে মহিলার সংখ্যা যদি ধরে নিতে, পুরুষ সংখ্যা তো জানো, প্রত্যেক পুরুষ পাচ্ছে 4 টাকা করে। পুরুষ সংখ্যা আছে 160 জন, তাহলে 160 × 4 এটা করলে। ঠিক আছে, আর মহিলা ধরে নিলে এক্স, তাহলে প্রত্যেক মহিলা 3 টাকা করে পাচ্ছে, তার মানে 3x টাকা পাচ্ছে। এবার এদের অনুপাত নাও, এটা 16:21 সাথে সমান হবে, বুঝতে পারলে? 16:21 সাথে সমান হবে, ওইভাবে করতে পারো, কিন্তু এটাই বেস্ট হলো। ওকে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত 4:5। 18 বছর আগে ওই অনুপাত 11:16 হলে এ ও বি এর বর্তমান বয়সের সমষ্টি কত? দেখো, এই প্রবলেমটিকে আমরা পেন পেপার ছাড়াই করতে পারি। কি করে? অপশন টেস্টের সাহায্যে। ঠিক আছে, দেখো এ ও বি এর বর্তমান বয়সের সমষ্টি নির্ণয় করতে বলেছে, তাই তো? এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত হলো 4:5। তাহলে বর্তমান বয়সের সমষ্টি কত হবে? 4 + 5 অর্থাৎ 9 ইউনিট, তাই না? তাহলে বর্তমান বয়সের সমষ্টি 9-এর মাল্টিপল হবে, তাই না? এবার অপশন টেস্ট করো। দেখো অপশন নাম্বার এ 90 আছে, 9-এর মাল্টিপল 9-এর 10 গুণ, তাই না? অপশন নাম্বার বি 9-এর মাল্টিপল 9, অপশন নাম্বার সি 9-এর মাল্টিপল 9, অপশন নাম্বার ডি 9-এর মাল্টিপল 9। তাহলে একটি 9-এর মাল্টিপল আছে, সেটা হলো অপশন নাম্বার এ। তার মানে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? তো এইভাবে করতে পারি। নর্মাল প্রসেসে কীভাবে করব? বর্তমান বয়সের অনুপাত হলো 4:5, তাই তো? বর্তমান বয়সের অনুপাত হলো 4:5। 18 বছর আগে এই অনুপাত কত ছিল? 11:16, তাই না? 11:16। এবার দেখো, তুমি বর্তমানে আমার থেকে যত ছোট, ঠিক আছে, 10 বছর আগে ঠিক ততই ছোট ছিলে, কি তাই তো? সাপোজ আমার বয়স 25 বছর, তোমার বয়স 20 বছর, তাহলে বর্তমানে
5 বছরের ছোট তুমি। 10 বছর আগে যদি চলে যাই, আমার বয়স ছিল কত? 15 বছর। তোমার বয়স কত ছিল? 20 বছর। তাহলে 10 বছর আগেও তুমি আমার থেকে 5 বছরের ছোট ছিলে না, তাই না? সেমভাবে 15 বছর পরের কথা যদি বলা হয়, তুমি আমার থেকে 5 বছরের ছোটই থাকবে, তাই না? কি ঠিক তো? তাহলে এখানে দেখলাম কত ছোট? 1 ছোট, তাই না? আর এখানে দেখছি কত ছোট হচ্ছে? 5 হচ্ছে। কিন্তু এই দুটো তো ইকুয়াল হওয়ার কথা, ইকুয়াল হওয়ার কথা, তাই না? তাহলে ইকুয়াল করতে হবে, যেহেতু নেই তাহলে করতে হবে। 1 আর 5-এর লসাগু 5 হবে, তাহলে 5-এর সাথে সমান করতে হবে, ঠিক আছে? এবার এটাকে 5 করার জন্য কি করব? 5 দ্বারা গুণ করব। তাহলে 5 দ্বারা গুণ করো, ঠিক আছে? 5 দ্বারা গুণ করো। আর এটা তো 5 আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এর 5 দ্বারা গুণ করলে রেশিওটা কত হচ্ছে দেখো, এটা হবে 20 আর এটা কত হচ্ছে? 25। আর এই রেশিওটাকে একবার লেখো 11:16, ঠিক আছে? এখান থেকে করা যেতে পারতো ডাইরেক্ট। তাহলে দেখো বর্তমান বয়স হলো 25 আর এখানে কত বলেছে? 16, তাই না? তাহলে ডিফারেন্সটা কত? ডিফারেন্সটা কত? 9 বছর, তাই না? 9 বছর, তাই না? এটা তাহলে 9 বছর আগের বয়স। 16 বলেছে, 9 বছর আগের বয়স। তাহলে 9 ইউনিটের ভ্যালুটা গিভেন আছে। এই 9 ইউনিটের ভ্যালুটা গিভেন আছে, কত আছে দেখো প্রশ্নতে। 9 ইউনিটের ভ্যালু বলেছে 18। 9 ইউনিটের ভ্যালু কত বলেছে? 18। 9 এর কত গুণ? 9 এর দ্বিগুণ। 9 এর কত গুণ? 9 এর দ্বিগুণ। কি বের করতে বলেছে দেখো, এ ও বি এর বর্তমান বয়সের সমষ্টি 20 প্লাস 25 মানে 45, কত হবে? 90, ঠিক আছে? এই প্রসেসে সকলে করবে, ঠিক আছে? প্রথম যেই প্রসেসটা বললাম সেটা সহজে সকলে করবে না, অনেকে ভাববেই না ওইভাবে, ঠিক আছে? তো এটা তো সকলে করবে। আমরা আরেকটি মেথডের সাহায্যে করি, সেটা হলো ক্রস মেথড। দেখো ক্রস মেথডের সাহায্যে ঝামেলাটা কম হয়। চঞ্চল ঘোষ স্যারের বই থেকে করেছিলাম যখন, তখন করিয়েছিলাম তোমাদেরকে, তাই না? ক্রস মেথড দেখো, বর্তমান বয়স, বর্তমান বয়সকে 0 দ্বারা রিপ্রেজেন্ট করবো, ঠিক আছে? বর্তমান বয়সের অনুপাত কত বলেছে লেখো, 4:5। কত আছে? 4:5, ঠিক আছে? আর কি আছে? 18 বছর আগে, আগের বয়সকে মাইনাস দ্বারা রিপ্রেজেন্ট করবে, মাইনাস দ্বারা রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে? তাহলে -18 লিখলে, ওকে? 18 বছর আগে এই অনুপাত কত ছিল? 11:16, ঠিক আছে? এইবার তুমি দেখবে এদের মধ্যে ডিফারেন্স কত, এদের মধ্যে ডিফারেন্স কত? 18, তাই না? এদের মধ্যে ডিফারেন্স হলো 18। তাহলে 18 কে এখানে লিখে দিলে, 18 কে এখানে লিখে দিলে, করলে, ওকে? এরপরে কি করবে দেখো, এরপরে এটা আর এটাকে গুণ করবে, এটা আর এটাকে গুণ করবে। দেখো এখানে কত হচ্ছে? 64 আর এখানে কত হচ্ছে? 55, তাই না? 64 আর 55 মধ্যে ডিফারেন্স কত? 64 আর 55 মধ্যে ডিফারেন্স হলো 9, তাই না? 64 আর 55 মধ্যে ডিফারেন্স হলো 9। এবার কি করবে দেখো, এটা এটাকে গুণ করবে এবং এটা আর এটাকে গুণ করবে, তারপরে নেবে ডিফারেন্স, ঠিক আছে? এবার এখানে যদি সেম ভ্যালু থাকে না, এখানে যদি সেম ভ্যালু থাকে তখন আরেকটি কাজ করতে পারো, কি বলো তো? দেখো ডিফারেন্স নিতে হবে, এদেরকে গুণ করে ডিফারেন্স নিতে হবে। তাহলে 18কে আমরা কমন নিতে পারছি, তাই না? 18কে কমন নিতে পারছি, তার মানে কি এদের মধ্যে ডিফারেন্স নেব। এদের মধ্যে ডিফারেন্স কত? 5, 5 গুণ 18, তার মানে 90। অথবা তোমরা ডাইরেক্ট এভাবে গুণ করে করতে পারো, কিন্তু এভাবে নেওয়াটাই বেস্ট। দেখো এটা আর এটার মধ্যে ডিফারেন্স নিলাম কত? 5, 5 গুণ 18, 90। তাহলে 9 ইউনিটের ভ্যালু হলো, 9 ইউনিটের ভ্যালু হলো 90। 9 এর কত গুণ? 9 এর 10 গুণ, ঠিক আছে? 9 এর 10 গুণ। কি বের করতে বলেছে? বর্তমান বয়সের সমষ্টি কত? বর্তমান বয়সের সমষ্টি 9 ইউনিট।
9 ইউনিটের ভ্যালু তো বের হয়েছে, তাহলে বর্তমান বয়সের সমষ্টি হলো 90। ক্লিয়ার? ওকে, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এখানে তাহলে সবসময় কি লিখবো, এদের মধ্যে ডিফারেন্সটা। ঠিক আছে, দেখো ক্রস মেথডটা কি, একটি রেশিও আছে, একটি রেশিও আছে। ঠিক আছে, এবার এই যে ভ্যালুগুলো আছে না, এর সঙ্গে কত যোগ করলে এই অনুপাতটা হবে, এই ভ্যালুগুলোর সঙ্গে কত যোগ করলে, রেশিওর সঙ্গে না, ভ্যালুগুলোর সঙ্গে, এই ভ্যালুর সঙ্গে কত যোগ অথবা বিয়োগ করলে এই অনুপাতটা পাওয়া যাবে, সেসব প্রবলেমের ক্ষেত্রে আমরা ক্রস মেথড অ্যাপ্লাই করব। ঠিক আছে, আর এজের প্রত্যেকটি প্রবলেম আমরা এই মেথডের সাহায্যে করতে পারি। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট মেথড। কি লিখবে, দেখো বর্তমান বয়সে দেওয়া আছে, বর্তমান বয়সকে 0 দ্বারা রিপ্রেজেন্ট করব, তাহলে 4:5 হলো। 18 বছর আগের অনুপাত জানা আছে, তাহলে -18 লিখবো। যদি 18 বছর পরের অনুপাত জানা থাকতো, এখানে কি লিখতাম, +18। ঠিক আছে, তাহলে এই অনুপাতটা জানা আছে এটা। এবার কি করলাম, দেখো এটা আর এটাকে গুণ করলাম 64, এটা এটাকে গুণ করলাম, কত হলো 55। 64 আর 55, তাই তো, এদের মধ্যে ডিফারেন্স হলো 9, তাই তো, ডিফারেন্স 9। এবার দেখো এই ভ্যালু আর এই ভ্যালু সেম, সবসময় সেম হবে না, কিন্তু এজের প্রবলেমের ক্ষেত্রে সেম হয়। ঠিক আছে, বয়স সংক্রান্ত যে প্রবলেমগুলো আছে সেইগুলোর ক্ষেত্রে সেম হয়। তখন আমরা কি করতে পারি, এদের মধ্যে ডিফারেন্স নিতে পারি, তারপরে 18 দ্বারা গুণ করে দাও। কেন সেটা দেখো, এটা আর এটাকে গুণ করো, এটা আর এটাকে গুণ করো, এদের মধ্যে কি ডিফারেন্স নিতে হবে। ডিফারেন্স নিতে গেলে তাহলে দেখো 18 দুটা ক্ষেত্রে আছে না, তাহলে 18কে কমন নাও। কি বলতে যাচ্ছি দেখো, এখানে গুণ করো 11 গুণ 18, এখানে গুণ করো 18 গুণ 16। দেখো এটা বড় হবে, তাই না, তাহলে নেগেশন সাইনটা দিলাম, বড়টা থেকে ছোটোটা মাইনাস, ডিফারেন্স নিতে হবে সবসময়। দেখো 18 কমন হয়ে যাচ্ছে না, 18 কমন নেওয়া থাকলে দেখো কি হচ্ছে, বুঝতে পারলে, এই কথাটা বলছি, 18 কমন নেওয়া যাচ্ছে এখানে, বুঝতে পারলে, কমন নিলে সুবিধা হচ্ছে ক্যালকুলেশন করতে। এদের মধ্যে জাস্ট ডিফারেন্স নাও, এদের মধ্যে জাস্ট ডিফারেন্স নিলে, ওকে, আর 18 দ্বারা জাস্ট গুণ করে দিলে। ক্লিয়ার হয়েছে আমার কথা? ওকে, নোট ডাউন করে নাও। আজ আমরা সুবিদ্যা স্যারের বই থেকে 16টি প্রশ্ন সলভ করা শিখে নিলাম। নেক্সট ডেতে আরও কিছু প্রবলেম সলভ করা শিখে নেব। তোমাদের সকলকে ধন্যবাদ, এভাবেই দেখতে থাকো এবং শিখতে থাকো। খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে এই টপিকের পরবর্তী প্রবলেমগুলোর সঙ্গে। ততক্ষণের জন্য বাই, জয় হিন্দ, জয় ভারত।